practice reading. I told you that there are four skills in English language: reading skill, writing skill, listening skill, and speaking skill. So today we will discuss about the reading skill and the listening skill. These are very important in our spoken English. At first, I am reading a passage. You will listen, and after that, you will read it. This passage is This passage is about book fair. এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, সেইগুলোর উত্তর দিয়েই আমরা এটা লিখব। বলা হচ্ছে হাউ ইজ একুশে বই মেলা। যেমন আমাদের ঢাকাতে একুশে বই মেলা হয় ফেব্রুয়ারি মাস জুড়ে প্রতি বছর। তো বলা হচ্ছে যে হাউ মানে হচ্ছে কিভাবে বা কেমন বা কি। হাউ ইজ একুশে বই মেলা, একুশে বই মেলাটা কেমন বা কি। কেমন বললে বেশি ভালো হয়। উইথ হুম কার সাথে। ডিড ইউ গো টু দ্য বুক ফেয়ার, তুমি মেলায় বা আপনি মেলায় গিয়েছিলেন। উইথ হুম কার সাথে। হ্যাঁ, এটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেনের ব্যবহার আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। উইথ হুম ডিড ইউ গো টু দ্য বুক ফেয়ার, আমরা ডাব্লিউএইচ কোশ্চেনটাও আজকে দেখবো। হাউ ওয়াজ দ্য ফেয়ার প্রিমিসেস, মেলার প্রাঙ্গণটা কেমন ছিল। হোম ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কাকে দেখতে পেয়েছিলে। হোয়াট ডিড ইউ গ্যাদার ফ্রম দ্য ফেয়ার, এই মেলা থেকে তুমি কি সংগ্রহ করেছিলে। গ্যাদার শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ করা। অর্থাৎ দেখেন, আমি এই প্রশ্নগুলোর ভিতরে অনেক কথা বলেছি যে শেষের কথা। গ্যাদার মানে হচ্ছে, হ্যাঁ গ্যাদার মানে হচ্ছে জড়ো করা বা সংগ্রহ করা, এটা ছাড়া কোনো অর্থ হয় না। মূলত হচ্ছে গ্যাদার মানে হচ্ছে যে কোনো জিনিস জড়ো করা, হ্যাঁ, সংগ্রহ করা। যেমন আমরা এই শব্দটা আমি পড়েছিলাম, এটা পড়েছিলাম হচ্ছে উইন্টার মর্নিং প্যারাগ্রাফে। ওখানে এক জায়গায় লেখা ছিল যে গ্রামে যেসব ছেলেরা থাকে বা ছেলে মেয়েরা বা মানুষজন থাকে, এরা শীতের সময় সকালবেলায় আগুন পোহায়, আগুনটা উপভোগ করে। গ্রামের দিকে এটা দেখা যায়। তো বলছে যে দা লিটল চিলড্রেন গ্যাদার স্ট্র বাই ডে ফর দেয়ার for their fire at the in the মর্নিং অর ইন দ্য আফটারনুন। অর্থাৎ বলছে যে গ্রামের ছেলেমেয়েরা, বিশেষ করে ছোট ছেলেমেয়েরা যখন ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে তাদের বার্ষিক পরীক্ষাটা সম্পন্ন হয়ে যায়, তখন তারা মজা করে দিনের বেলায় বিভিন্ন দে গ্যাদার স্ট্র। স্ট্র মানে হচ্ছে খড়, ওই যে খড় কুটা বলে যেগুলা, তারা এগুলা সংগ্রহ করে যেন সকালে বা সন্ধ্যায় তারা আগুন পোহাতে পারে। এখানে গ্যাদার শব্দটা ছিল। তো এখানেও গ্যাদার মানে হচ্ছে হোয়াট ডিড ইউ গ্যাদার ফ্রম দ্য ফেয়ার। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে আপনি মেলায় গিয়েছিলেন, তো মেলা থেকে কি কোনো বই বা অন্য কোনো কিছু সংগ্রহ করেছিলেন, কিনেছিলেন। এখানে বাই ব্যবহার না করে একটা ভালো শব্দ ব্যবহার করেছে, গ্যাদার। হোয়াট ডিড ইউ গ্যাদার, আপনি কি কিনেছিলেন। হট মানে হচ্ছে কি, ফ্রম দ্য ফেয়ার। দেখেন আমাদের কথা বলতে গেলে, আমি মনে করেন আপনি অন্য কোনো একটা দেশে ঢুকবেন, আমেরিকা, জার্মানি, নিউ ইয়র্ক। তো আমাদেরকে কিন্তু সব সময় প্রশ্নের সম্মুখীন হতে হয়। যে আপনি আমাকে প্রশ্ন করেছেন যে স্যার, গ্যাদার মানে কি আর কোনো অর্থ আছে। তাহলে এখানে বলতে হবে যে ইজ দেয়ার এনি মিনিং অফ গ্যাদার। এখানে দেখেন এটাও একটা ডাব্লিউএইচ কোশ্চেন যে অ্যামিজার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব ব্যবহার করেও ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করা হয়। যেমন আপনি খেতে বসছেন, বলছেন যে ইজ দেয়ার এনি কাইন্ড অফ ফুড, আবার আর কি কোনো খাবার আইটেম আছে, আর কি কোনো খাবার আছে। তো যে খাবার পরিবেশন করছে সে বলছে ইয়েস দেয়ার ইজ টু কাইন্ড অফ ফুডস ইয়েট, এখনো আরো দুই রকমের খাবার রয়েছে। অথবা যদি বলে যে নো দেয়ার ইজ নো কাইন্ড বা দেয়ার ইজ নো ফুড, আর কোনো খাবার নেই। তাহলে এখানে বলা হচ্ছে যে এই ডাব্লিউএইচ কোশ্চেনটা আমাদেরকে শিখতে হবে। আজকে আমি এটা একটু দেখাই, তারপরে সেদিকে যাচ্ছি। তো এই যে পাঁচটা প্রশ্ন করলাম এ থেকে ই পর্যন্ত, এই পাঁচটা প্রশ্নের উত্তর কিন্তু আমাদের দিলে এই প্যারাগ্রাফটা আমাদের হয়ে যাবে। তো আমরা সেই পাঁচটা প্রশ্নের উত্তর এখানে একটু রিডিং পড়ি আমরা। হ্যাঁ, এ বুক ফেয়ার আই ভিজিটেড, একটু পড়ার চেষ্টা করেন, দেখি আমরা এটা একটু শুনি। এ বুক ফেয়ার আই ভিজিটেড, ওকে। The book fair I attended during last February. I went to visit the Ekushe Boi Mela, which was full of events and experiences. The fair took place on
Bangla Academy premises. প্রিমিসেস, হ্যাঁ প্রিমিসেস মানে হচ্ছে মাঠ বা প্রাঙ্গণ। হুম। It is the biggest and most gorgeous book fair of the country. হুম। I went to the fair with my friends. The premises of Bangla Academy took a festive look. হুম। There were a lot of book stalls beautifully decorated. হুম। Visitors were moving from one row to another, just like the rows of ants. People were looking for their favorite and chosen books. Some visitors were looking for new publications. We visited we visited a lot of stalls and bought a number of books. বুকস। Of the books, there were story books, science fiction, and autobiographies. While while we were about to finish our visit, I noticed the great writer Dr. Jafar Iqbal sitting on a chair in front of a stall. I also noticed the great poet A.I. এটা হচ্ছে আল মাহমুদ, Al হ্যাঁ এ এল আল মাহমুদ অলসো। হ্যাঁ। Mahmoud also sitting হুম। to great personalities were talking with each other and curious people were gathering around them for taking their autograph. ওকে, থ্যাংক ইউ। At last, ওকে ওকে, দেখেন এখানে একটা আমরা প্রথমের দিকে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি যে দা বুক ফেয়ার টুক প্লেস অন বাংলা একাডেমি প্রিমিসেস। এখানে টেক প্লেস মানে হচ্ছে সংগঠিত হওয়া, আর এর পাস্ট ফর্ম করা হয়েছে টুক প্লেস, একটা ফ্রেজাল ভার্ব। তো বলা হচ্ছে যে মেলাটা অনুষ্ঠিত হয়েছিল অন বাংলা একাডেমি প্রিমিসেস। প্রিমিসেস মানে হচ্ছে মাঠ, বাংলা একাডেমির মাঠে মেলাটা হয়েছিল, সংগঠিত হয়েছিল বা এটা অনুষ্ঠিত হয়েছিল। এখন এখানে যদি প্রশ্ন করা হয় যে হোয়ার অজ দ্য মেলা টুক প্লেস, মেলাটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল, আমি হোয়ার দ্বারা যদি প্রশ্ন করি তাহলে নিশ্চয়ই উত্তরটা আপনি বলবেন যে দ্য ফেয়ার টুক প্লেস অন দ্য বাংলা একাডেমি প্রিমিসেস। আচ্ছা, এখানে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে উইথ হুম ডিড ইউ গো টু দ্য ফেয়ার, আপনি মেলায় কার সাথে গিয়েছিলেন, উইথ হুম কার সাথে, ডিড ইউ গো টু দ্য ফেয়ার আপনি মেলায় কার সাথে গিয়েছিলেন। দেখেন এখানে এটা পড়ে মনে রাখতে হবে, বলছে যে আই ওয়েন্ট টু দ্য ফেয়ার উইথ মাই ফ্রেন্ডস, আই ওয়েন্ট টু দ্য ফেয়ার উইথ মাই ফ্রেন্ডস, আমি মেলায় গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে। তারপর বলছে দ্য প্রিমিসেস অফ বাংলা একাডেমি টুক আ ফেস্টিভ লুক, দেয়ার ওয়ার এ লট অফ বুক স্টলস বিউটিফুলি ডেকোরেটেড। এই যে বলছে যে দেয়ার ওয়ার আ লট অফ বুক স্টলস, প্রচুর পরিমাণে বইয়ের দোকান, বিউটিফুলি ডেকোরেটেড। তো এখানে যদি বলা হয়, এই যে বলছে যে কতগুলা দোকান সেখানে এসেছিল, হাউ মেনি স্টলস ওয়ার দেয়ার, হাউ মেনি স্টলস দেয়ার, বলা হয় দেয়ার ওয়ার এ লট অফ স্টলস বিউটিফুলি ডেকোরেটেড, অথবা এখানে একটা সংখ্যাও দিয়েছে দেয়ার ওয়ার মোর দ্যান 300 স্টলস, প্রায় 300 এর অধিক দোকান ছিল। অর্থাৎ আমাদের এখানে মেইন ফ্যাক্টটা হচ্ছে এই যে দেখেন এখানে নিচে আরো রয়েছে, এই যে একটা প্যাসেজ আমরা পড়লাম, এরপর আরেকটা প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজটার কিন্তু প্রশ্নও দেওয়া রয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই গুড হেলথ, সুস্বাস্থ্য বলতে আপনি কি বুঝেন, হাউ ক্যান ম্যান হাউ ক্যান এ ম্যান কিপ ইন গুড হেলথ, কিভাবে একটা মানুষ সে সুস্বাস্থ্য ধরে রাখতে পারে। আচ্ছা, এটা দেওয়া রয়েছে, এখানে অনেকগুলা দিয়েছি। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু হোমওয়ার্কও দেওয়া আছে। তো এখানে আমাদের মেইন যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে আনসারিং কোয়েশ্চেন প্যারাগ্রাফ, অর্থাৎ এই কোশ্চেন দেওয়া আছে উপরে, প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো যদি আপনি নিজের থেকে লিখতে পারেন তাহলে কিন্তু একটা প্যারাগ্রাফ আপনার লেখা হয়ে গেল যে কোনো বিষয় সম্পর্কে। যে মনে করেন এখানে এই বডি অফ দ্য প্যারাগ্রাফ, বুক ফেয়ারের যে প্যারাগ্রাফটা এখানে লিখেছি এটা না লিখে আমি যদি শুধু প্রশ্নগুলো লিখে দিলাম, উত্তরগুলো কিন্তু আমাদের লেখার
দক্ষতা থাকতে হবে, যে প্রশ্ন দেখে দেখে আমি যেন উত্তর, তবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর একটু বড় করে দিতে হয়, দিলে ঠিক এরকম একটা প্যারাগ্রাফ হয়ে যায়। এখানে দেখেন প্রায় 100 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, প্যারাগ্রাফটা হচ্ছে বুক ফেয়ার সম্পর্কে। এরকম যদি কোনো প্যারাগ্রাফ আমি যদি বলি ট্রাফিক জ্যাম সম্পর্কে, তারপর ইদানিং বাংলাদেশে খুব পরিমাণে লোডশেডিং হচ্ছে। গত রাতেও দেখলাম ঢাকা শহরে অনেকেই আমার ব্যাচে পড়তে পারেনি, বলল কি যে স্যার আমাদের এখানে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে। তো হোয়াট ইজ লোডশেডিং, হোয়াই ইজ ইট কজ, কেন লোডশেডিং ঘটে। হুম তারপর যদি বলা হয় হোয়াটস দ্য মেইন রিজন অফ লোডশেডিং, হু আর দ্য ভিকটিম অফ লোডশেডিং, এই লোডশেডিং এর শিকার কারা কারা, বা এটার ফলে আমাদের ক্ষতিটা কি হয়। এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করলে আরেকটা বিষয় মনে রাখতে হবে, যেমন দেখেন এই যে ব্যাপারটা বলা হচ্ছে যে উইথ হুম ডিড ইউ গো টু দ্য বুক ফেয়ার, প্রশ্নটা আগে আমি একটু খেয়াল করি। উইথ হুম, এখানে ডিড ব্যবহার করে আমি একটা প্রশ্ন করেছি যে কার সাথে তুমি মেলায় গিয়েছিলে। একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আমার প্রশ্ন যদি পাস্ট টেন্সে হয়, উত্তরটাও কিন্তু পাস্ট টেন্সে দিতে হবে। আমার প্রশ্ন যদি প্রেজেন্ট টেন্সে হয়, উত্তরটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে দিতে হবে। প্রশ্ন যদি ফিউচার টেন্সে করি, যদি আপনাকে বলি যে হোয়েন উইল ইউ ইট রাইস টুডে, উইল ইউ ইট রাইস, মনে করেন আমার এখানে এখন সকাল 7:30 বাজে, আমি এখনো ভাত খাইনি, আমি মনে করলাম আপনার ওখানেও এখন সকাল 7:30 বেজেছে, ধরে নিলাম। তো আমি আপনাকে প্রশ্ন করছি যে হোয়েন উইল ইউ ইট রাইস ইন দ্য মর্নিং, আপনি সকালের খাবার সকালের ভাত কখন খাবেন, হোয়েন উইল ইউ ইট দ্য ফুড অফ দ্য মর্নিং, সকালের খাবার। তো আপনি যেহেতু আমার প্রশ্ন রয়েছে, ইয়েস আই উইল ইট দ্য ফুড, আমি খাবার খাবো। আফটার ফিনিশিং মাই ক্লাস, আফটার ফিনিশিং ইয়োর ক্লাস আই উইল টেক দ্য ফুড, আমার ক্লাস শেষে আমি আমার সকালের খাবারটা গ্রহণ করব বা খাবো। তাহলে দেখেন আমার প্রশ্ন যে টেন্সে থাকবে, আমার উত্তরটাও কিন্তু সেই টেন্সে থাকছে। যাই হোক, তাহলে এখানে আমাদের এই জিনিসটা যাই হোক ভালো পড়া হয়েছে, খুব ভালো প্রোনাউন্সিয়েশন ঠিক আছে, এবং এটা আরো একটু ক্লিয়ার, মানে আরো একটু ফাস্ট পড়তে হবে, কারণ আমি আমার ক্লাসে আরো গত ইসে বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা ফাস্ট ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এটা দ্রুত ডেলিভারি দিতে হয়। বুক ফেয়ার আই ভিজিটেড ডিউরিং লাস্ট ফ্রাইডে ফেব্রুয়ারি, I went to visit the একুশে বই মেলা, which was full of events of experience. The fair took place on Bangla Academy premises. It was the biggest and most gorgeous book fair of the country. I went to the fair with my friends. The premises of Bangla Academy took a festive look. There were a lots of book stalls beautifully decorated. Visitors was moving from the two row or another just like two rows and ants. People were looking to their favorite and chosen books. Some visitors were looking to new publications. The visitors of all stalls bought a number of books. Of the books, there were story books, science fiction books, and autobiographies. অর্থাৎ এখানে ওয়ার্ডগুলো ডেলিভারি দিতে হবে দ্রুত। আর আরেকটা ব্যাপার আমি একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে টাং টুইস্টারের জায়গাটা আমি একটু দেখাতে চাই আজকে, যে কিভাবে আমরা টাং টুইস্টার প্র্যাকটিস করে আমাদের যে জড়তাটা, আমরা কথা বলতে গেলে অনেক সময় আমরা একটু জড়তাটা অনুভব করি, মুখের যে উচ্চারণের যে জায়গাটা, এটা আমরা কিভাবে দ্রুত একটু ডেলিভারি দিতে পারি, প্রোনাউন্সিয়েশন যেটাকে বলা হচ্ছে, সেই প্রোনাউন্সিয়েশনের জায়গাটা যদি আমরা একটু ধরি, জাস্ট এভাবে আমরা একটু উচ্চারণ করতে পারি। টাং টুইস্টার প্র্যাকটিস যেটাকে বলা হয়, দেখেন মুখের জড়তাটা চলে যায়, এই লেটার গুলো বলা হচ্ছে যে CKQ, আমাদের 9টা লেটার খুব বেশি মনে রাখতে হয়। যেমন আমরা যেটাকে এ বলি, এটা রাইট প্রোনাউন্সিয়েশনটা হবে এই। তারপর আমরা জে বলি, জে না, এটা বলতে হবে জেই। কিছু কিছু জায়গা আবার জেও হবে। তারপর যেমন যেটা বলছি CKQ, 3টা লেটার, এই 3টা লেটারের কিন্তু উচ্চারণটা করতে হবে খ। যেমন এই যে দেখেন কে, এটা কিন্তু খেই বলতে হবে। কিউ কে আমরা কিউ বলবো, কুইন। টি কে আমরা টি বলবো, আমরা ডাব্লিউ বলবো না, ডাব্লিউ বলবো। যেগুলা বেশি মনে রাখতে হবে, এই 9টি লেটার আমরা পেয়েছি, যেগুলোর সঠিক উচ্চারণ করতে আমরা অভ্যস্ত নই। এজন্য এই 9টি লেটার বারবার পড়তে হবে এবং বারংবার আমাদের মনে রাখতে হবে। এই 9টি লেটার কিন্তু আমাদের বেশি করে সঠিকভাবে উচ্চারণ করতে হয়। যেমন আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে কিন্তু পি দেওয়া রয়েছে, পি। যেমন বলা হচ্ছে পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস। তো এই পি এর জায়গায় কিন্তু ফ উচ্চারণ করতে হবে। যেমন আমরা যদি বলি পেন, আমি এখানে একটা শব্দ লিখলাম PEN, এটা কিন্তু আমরা পেন বলবো না, এটা যখন নেটিভ স্পিকার যারা, তারা কিন্তু এটাকে বলে ফেন,
ফেন। পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস, তো এটা কিন্তু উচ্চারণ করতে হবে ফ দিয়ে। ফিটার ফাইফার ফিকড এ ফিক অফ ফিকেলড পেপারস, হ্যাঁ, ফিটার ফাইফার ফিক অফ ফিকেলড পেপারস, হ্যাঁ, সব জায়গায় কিন্তু পি এর জায়গায় আমরা ফ উচ্চারণ করব, দেখবেন আপনার কণ্ঠটা কিন্তু ঠিক নেটিভ স্পিকারদের মতো শোনাচ্ছে। তারপর রয়েছে দেখেন নেক্সট সেন্টেন্স, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। পিক পকেটিং অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্টে গণপরিবহনে পকেটমার খুব একটা বেদনাদায়ক চিত্র। তো বলা হচ্ছে পিক পকেটিং, এখানে পকে আমরা ফ বলবো, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। দেখবেন একেবারে হুবহু ইংরেজরা যেভাবে কথা বলে তেমনটি কিন্তু শোনা যাচ্ছে যে পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। তাহলে এখানে কি হলো যে পিক পকেটিং পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। এখানে দেখেন আরো রয়েছে, আমরা টকে ঠ বলবো, যত জায়গায় ট থাকবে আমরা এটা উচ্চারণটা করব কিন্তু ঠ এর মতো করে। যেমন বলা হচ্ছে মিস্টার টাং টুইস্টার ট্রাইড হিজ ট্রেন হিজ টাং টু টুইস্ট অ্যান্ড টার্ন টু লেটার টি। তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি, মিস্টার টাং টুইস্টার ট্রাই টু ট্রেন হিজ টাং টু টুইস্ট অ্যান্ড লেটার টার্ন টু টি। দেখছেন, মিস্টার টাং টুইস্টার, হ্যাঁ, এখানে আমরা টি কে ঠ বলবো। মিস্টার টাং টুইস্টার ট্রাইড টু ট্রেন হিজ টাং টু টুইস্ট অ্যান্ড টার্ন টু লেটার টি। তাহলে এই যে আমাদের যে টাং টুইস্টার প্র্যাকটিস, আমাদের জিহ্বা আমরা বলতে গেলে কিন্তু প্রচুর জড়তা থেকে যায়। আমরা কিন্তু আজও দেখেন এখানে আমরা একটা শব্দ আমি যদি লিখি আমরা এইভাবে বলি, VEGETABLES, হ্যাঁ, এটা আমরা উচ্চারণ করি ভেজিটেবলস, কিন্তু যখন নেটিভ স্পিকার যারা তখন এটা উচ্চারণ করবে তারা কিন্তু বলে ভেজিটেবলস, ভেজিটেবলস। আমাদের মতো করে কিন্তু তারা ভেজিটেবল বলবে না, তারা বলবে ভেজিটেবলস। আমরা বলি আমরা চলুন আমরা একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আসি, রেস্টুরেন্ট, কিন্তু নো, ইটস দ্য রাইট প্রোনাউন্সিয়েশন রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। আমরা যেমন দেখবেন 7টা বারের নাম এখানে আমরা স্যাটারডে বলি, হ্যাঁ, স্যাটারডে মানে শনিবার। নো, এটা রাইট অ্যান্সার হবে, রাইট প্রোনাউন্সিয়েশন স্যাটারডেই। ওরা কিন্তু ইংরেজরা কিন্তু এই র, এই যে ব্রিটিশ উচ্চারণে আর এর উচ্চারণটা বা র এর উচ্চারণটা খুবই কম। যেমন যদি বলা হয় ফাদার, আমি যদি বলি হি ইজ মাই ফাদার, এটা তারা কিন্তু হি ইজ মাই ফাদার এটা বলে না, ওরা বলে হি ইজ মাই ফাদার, হি ইজ মাই ফাদার, সে আমার বাবা, বা দিস ইজ মাই ফাদার। এইভাবে কিন্তু ওরা উচ্চারণটা করে থাকে। তো আমরা যদি আমাদের প্রোনাউন্সিয়েশনটা ঠিক তাদের মতো শোনাতে চাই তাহলেও কিন্তু আমাদেরকে ফাদার বলা যাবে না, হি ইজ মাই ফাদার, হি ইজ মাই ফাদার। অর্থাৎ কারেক্ট প্রোনাউন্সিয়েশন করলে দেখবেন আপনার শব্দগুলোও ঠিক তাদের মতো শোনাচ্ছে, ইটস একেবারে হুবহু তাদের মতো হয়ে যাবে। আচ্ছা, আমরা আজকে একটু ভার্বটা একটু দেখি, তারপর আমরা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেনের দিকে যাচ্ছি। এখানে বলা হচ্ছে কি, এই লাইনটা একটু পড়ি যে ভার্বটা কেমন। ভার্ব হচ্ছে সেই সকল শব্দ যা কোনো কাজ অবস্থা বা ঘটনাকে প্রকাশ করে, আমরা এটা নিশ্চয়ই জানি। এটি একটি বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ একটি বাক্যে দেখেন বলেছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোন অংশ, এই ভার্ব। দেখবেন একটা মানুষের ভিতরে যেমন সোল বা আত্মা বা আমরা বলি রুহু, এই রুহু যদি থাকে বেরিয়ে যায় না থাকে তাহলে লোকটা কিন্তু মৃত বলে গণ্য করা হয়, যে লোকটা মারা গিয়েছে। একটা বাক্যের ভিতরেও ঠিক তাই ভার্বের ব্যবহারটা, দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া যায় যে কোনো মানুষের যদি হাতের একটি আঙুল না থাকে বা একটি হাতও না থাকে, এমনও দেখেছি যে কত মানুষের একটি হাত থাকে না, কত মানুষ দেখেছি দুই হাতই নেই। অনেক মানুষ এমনও মানুষ দেখেছি দুই হাত নেই দুই পাও নেই, শহরে ভিক্ষা করছে। তো দেখেন এভাবে কিন্তু বেঁচে থাকা যায়। কোনো মানুষের মাথায় যদি চুল না থাকে সে বেঁচে থাকতে পারে, কারো যদি গালে দাঁত না থাকে বেঁচে থাকতে পারে, কিন্তু একটা মানুষের ভিতরে যদি সোল না থাকে, আত্মা না থাকে, সে কি বেঁচে থাকবে? তো সে যদি রুহু না থাকে বেঁচে থাকবে? কখনোই এটা সম্ভব না। তো এখানে ভার্বটাও ঠিক তাই, ভার্বের ব্যবহারে যদি ভুল হয়, আপনি সাবজেক্ট ছাড়া বাক্য তৈরি করতে পারবেন, অনেক বাক্য দেখানো যাবে সাবজেক্ট ছাড়া, অবজেক্ট ছাড়াও বাক্য তৈরি করা যাবে, কিন্তু পৃথিবীতে এমন কোনো বাক্য কেউ দেখাতে পারবে না যে বাক্যের ভার্ব নেই, এমন কোনো বাক্য কেউ দেখাতে পারবে না। এখানে যদি আমি একটু লিখি, যেমন মনে করেন আমি একটা বাক্য লিখলাম, রাইস, RICE, রাইস ইজ ইটেন, EATEN। আমি এখানে একটা বাক্য লিখলাম রাইস ইজ ইটেন, এর অর্থ হচ্ছে ভাত খাওয়া হয়। আচ্ছা, কে ভাত খায়? আমি কিন্তু কারো নাম এখানে লিখিনি, শুধু লিখেছি রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়। এখানে কোনো সাবজেক্ট বা কর্তা কিন্তু নেই, রাইস ইজ ইটেন। আচ্ছা, এখানে যদি আমি এমনটি লিখি যে মনে করেন লিখলাম ডু, THE, ডু দা, WORK, এখানে কিন্তু আমি কোনো
ডু দা ওয়ার্ক, কাজটি করো, কোনো সাবজেক্ট লেখিনি। আমি কাকে বলছি যে কাজটি করো? আমি এখানে মনে হচ্ছে যে আমার সামনে কেউ রয়েছে, আমার কোনো ফ্রেন্ড বা আমার কোনো রিলেটিভ, তাদেরকে আমি বলছি যে কাজটি করো। আচ্ছা দেখেন, এখানে আরো একটা লেখা যায়, যেমন এখানে আমি যদি লিখি, যেমন লিখলাম মনে করেন আই ইএটি, আই ইট। দেখেন এখানে সাবজেক্ট দিয়েছি আই, আগের দুইটা বাক্যে সাবজেক্ট ছিল না, আর এখানে কিন্তু আমি একটা সাবজেক্ট দিয়েছি আর একটা ভার্ব দিয়েছি, আমি কোনো অবজেক্ট এখানে দেইনি। আই ইট এর অর্থ হচ্ছে আমি খাই। আই ডু, আমি করি। আমি কি করি, আমি কি খাই, এমন কিন্তু আমি লেখিনি। তাহলে এই যে বাক্য, প্রথম বাক্যে আমি সাবজেক্ট দেইনি, দ্বিতীয় বাক্যে আমি অবজেক্ট দেইনি, বাক্য কিন্তু হয়েছে রাইস ইজ ইটেন, এটা কিন্তু প্যাসিভের একটা মুড। এই বাক্যগুলা কিন্তু প্যাসিভ মুডে গঠন করেছি, যে আমি খাই, আমি যাই, হুম, ভাত খাওয়া হয়, কাজটি করা হয়, দা ওয়ার্ক ইজ ডান। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে সাবজেক্ট ছাড়াও বাক্য হতে পারে, ভার্ব ছাড়াও বাক্য হতে পারে। দেখেন প্রথম বাক্যে এই যে রাইস ইজ ইটেন, এখানে দুইটা ভার্ব আমি সাজিয়েছি, ইজ একটি ভার্ব আর ইটেন একটি ভার্ব, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব আর একটা প্রিন্সিপাল ভার্ব। ডু দা ওয়ার্ক, এখানে ডু হচ্ছে ভার্ব, আই ইট আমি খাই, এখানে ইট একটা ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ছাড়াও বাক্য করতে পারলাম, অবজেক্ট ছাড়াও বাক্য করতে পারলাম, কিন্তু আমরা ভার্ব ছাড়া বাক্য করতে পারি না। এই জন্য বলা হচ্ছে ভার্ব হচ্ছে একটা বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটা আমরা একটু দেখি। তো দেখেন ভার্বের এখানে আমি একটা চিত্র এঁকেছি, ক্লাসিফিকেশন অফ ভার্ব। এটাকে প্রথমে বলা হচ্ছে অ্যাকশন ভার্ব আর হচ্ছে স্ট্র্যাটিভ ভার্ব। এই চিত্রটা আপনি একটু দেখবেন পরবর্তী সময়। আর তারপর এখান থেকে এসেছে উইক ভার্ব, স্ট্রং ভার্ব, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপরে ইনফিনিটিভ ভার্ব, পার্টিসিপেল, জিরান্ড, তারপরে প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি। আমরা ভিতরে একটু দেখি আস্তে আস্তে। বলা হচ্ছে ভার্ব কাকে বলে, কত প্রকার ও কি কি। দেখেন ভার্ব হচ্ছে প্রধানত দুই প্রকার। কেউ যদি কখনো প্রশ্ন করে বা আমাদেরকে, আমি বলেছি যে আমরা ভার্বটা কেন পড়বো, আমরা যেমন প্রতিদিন টেন্স শিখি বা আমরা ওই যে শেষে গিয়ে ট্রান্সলেশন করি, ভার্বটাও আমাদেরকে প্রতিদিন দেখতে হবে। কারণ কি, ভার্বের ব্যবহার ভুল হলে টোটাল বাক্যটাই ভুল হয়ে যাবে। আপনি কোনো বাক্যে যদি এখানে যেমন আই ইট অ্যান আপেল, আমি একটি আপেল খাই, এখানে আপেল হচ্ছে ভায়োল সাউন্ড, এই জন্য এখানে আমি অ্যান দিয়েছি, আই ইট অ্যান আপেল। কিন্তু কেউ যদি অ্যানটা না দেয়, আই ইট আপেল, তাহলে বাক্যটা হবে, কেউ কাটতে পারবে না, ভুল বলতে পারবে না। কিন্তু যদি যদি এখানে ভার্বের ব্যবহারটা কেউ ভুল করে বসে, তাহলে তার টোটাল বাক্যটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তো বলা হচ্ছে ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফাইনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বের অর্থ হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। সমাপিকা এর অর্থ কি সমাপ্তকৃত ক্রিয়া। সমাপ্তকৃত অর্থাৎ এমন একটি ভার্বের কথা বলবো, যে কথাটি বললে একটা বাক্যের কাজ শেষ হয়ে যায়, আর কোনো কিছু শোনার বাকি থাকে না, কোনো কিছু শুনতে ইচ্ছা করে না। এই ধরনের ভার্বকে বলা হয় হচ্ছে ফাইনিট ভার্ব, সমাপিকা ক্রিয়া। যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ শেষ হয়। এবং কি বলছে দেখেন, সাবজেক্ট, এই জায়গাটা বলছে যে সাবজেক্ট এর পার্সন, নাম্বার ও ভার্বের টেন্স অনুসারে যাদের রূপের পরিবর্তন ঘটে, তাদেরকে ফাইনিট ভার্ব বলে। যেমন হি সিংস এ সং, হি নোজ ইট। দেখেন হি সিংস এ সং এর অর্থ হচ্ছে সে গান গায়। হি সিংস এ সং, এই যে সে গান গায়, সে একটি গান গায়। এখানে সিং মানে গাওয়া। আচ্ছা, সে গান গায় বললে কি আর কিছু শোনার ইচ্ছা থাকে? থাকে না। হি নোজ ইট, সে এটা জানে। এখানে একটা ভার্ব আছে নো, আর বাক্যটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর হি থার্ড পারসন, এজন্য নোজ হয়েছে। হি নোজ ইট, সে এটা জানে। অর্থাৎ এখানে কিন্তু এই নো বললে বা সিং বললে আর কোনো কিছু কিন্তু শোনার বাকি থাকে না। এই জন্য এই ভার্বগুলাকে বলা হচ্ছে ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, অর্থাৎ এই যে সংজ্ঞাটা মনে রাখবেন, যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ হয় বা শেষ হয় তাকে ফাইনিট ভার্ব বলে। হুম। আচ্ছা, এইবার আমরা দেখব এই ফাইনিট ভার্ব হচ্ছে আবার দুই প্রকার। ফাইনিট ভার্বকে আবার ভাষা বিজ্ঞানীরা দুই ভাগে ভাগ করেছে, একটাকে প্রিন্সিপাল ভার্ব বলে, একটা অক্সিলারি ভার্ব বলে। নিশ্চয়ই এ দুটো আমাদের পড়া আছে পূর্ব থেকেই। প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে মূল ক্রিয়া। যেমন কলেজে কিন্তু দেখবেন হাই স্কুলের যিনি প্রধান তাকে বলে হেডমাস্টার, প্রধান শিক্ষক। আর কলেজের যিনি প্রধান তাকে বলে, বাংলায় বলে অধ্যক্ষ, আর ইংরেজিতে বলে প্রিন্সিপাল। তো এই এখানেও কিন্তু সেই প্রিন্সিপাল রয়েছে। এই অর্থাৎ একটা বাক্যের যিনি প্রধান, একটা বাক্যটাকে যিনি চালায়, সেই যে ভার্বটা থাকে এটাকে প্রিন্সিপাল ভার্ব বলে। আর আরেকটা থাকে হচ্ছে অক্সিলারি ভার্ব।
তো প্রিন্সিপাল ভার্বটা কেমন হয় দেখেন, প্রিন্সিপাল ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে। কি বলছে, এই যে প্রিন্সিপাল ভার্ব নামক যে ব্যক্তি, এ অন্য ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে। কোনো বাক্যে যদি একটি ভার্ব থাকে তাহলে সেটি প্রিন্সিপাল ভার্ব হয়। যেমন আই অ্যাম ইন ক্লাস 12। সহজে এই কথাটা মনে রাখবেন, কোনো বাক্যে যদি একটি মাত্র ভার্ব থাকে, যদি দুইটি না থেকে একটি ভার্ব থাকে, মনে রাখবেন সেই ভার্বটি প্রিন্সিপাল ভার্ব। যেমন আমি এখানে একটু লিখে দেখাই প্রিন্সিপাল ভার্ব, এবং যেমন এখানে লিখলাম আই, তারপর আই অ্যাম এ স্টুডেন্ট, STUDENT। এখানে কি লিখেছি, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। আচ্ছা, তাহলে এই বাক্যে একটি মাত্র কিন্তু ভার্ব আছে, সেটা হচ্ছে অ্যাম, এম। এই অ্যামটা কিন্তু এখানে যেহেতু একটি মাত্রই ভার্ব, বলা হচ্ছে যে দেখেন এই যে কোনো বাক্যে যদি একটি ভার্ব থাকে, একটি মাত্র ভার্ব থাকে, তাহলে সেই ভার্বটা হয় হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আই অ্যাম এ স্টুডেন্ট। আবার দেখেন এই অ্যামটাকে আমি অক্সিলারি ভার্ব বানাতে পারি কিভাবে, এখানে লিখলাম IAMEATING, আই অ্যাম ইটিং রাইস, RICE। কি লিখলাম, আই অ্যাম ইটিং রাইস। এখানে কিন্তু দুইটা ভার্ব রয়েছে, অ্যাম একটি ভার্ব আর ইটিং একটি ভার্ব, অ্যাম একটি ভার্ব আর ইটিং একটি ভার্ব। এখন এই যে আমি বাক্যটা লিখেছি অ্যাম এবং ইটিং, এখানে অ্যামটা হয়ে গেল অক্সিলারি ভার্ব, কিন্তু এই বাক্যে অ্যামটা ছিল মেইন ভার্ব। কেন? কারণ এই বাক্যে একটিই মাত্র ভার্ব আছে। তো সেই কথাটা বলা হচ্ছে, কোনো বাক্যে যদি একটি মাত্র ভার্ব থাকে, এটা মনে রাখতে হবে যে কোনো বাক্যে যদি একটি মাত্র ভার্ব থাকে তাহলে সেই ভার্বটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব হবে। কোনো বাক্যের যুক্ত একমাত্র ভার্বটিকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আইডেন্টিফাই করার আরো একটা সহজ সূত্র বলা হয়েছে যে কোনো বাক্যের শেষে এস বা ইয়েস, যেমন আমরা বলি যদি করিম ইটস রাইস, সুমন গোস টু স্কুল, রনি প্লেস ফুটবল। দেখেন এই যে রনি প্লেস বলেছি, তাই না, প্লে এর পরে এস বা ইয়েস দিয়েছি। এই কোনো ভার্বের পরে যদি এস বা ইয়েস যুক্ত থাকে তাহলে সেই ভার্বটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ভার্বটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। যেমন সালাম গোস টু স্কুলে, দেখেন সালাম, এই গো এর পরে এস বা ইয়েস দিয়েছি, এইটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। কোনো ভার্বের পরে যদি এস বা ইয়েস থাকে তাহলে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, এইবার দেখেন এই প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা নিশ্চয়ই ভাগ দুইটার নাম পড়েছি, একটাকে বলা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব আর একটাকে বলা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব। এটার অর্থটা কেমন, খুব মজা লাগবে দেখবেন, ভালো করে দেখেন। ট্রানজেটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক ক্রিয়া। আমার সংজ্ঞার ভিতরে কিন্তু সবকিছু লুকায়িত রয়েছে। ট্রানজেটিভ ভার্বের অর্থ হচ্ছে সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজেটিভ ভার্বের অর্থ হচ্ছে অকর্মক ক্রিয়া। আমার সংজ্ঞার ভিতরে কিন্তু সবকিছু লুকানো রয়েছে। কেমন, সকর্মক, মানে হচ্ছে সাথে, সকর্মক অর্থাৎ যে ভার্বের কর্ম থাকে, যে বাক্যে ভার্বের সাথে কর্ম উপস্থিত থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। আর যে বাক্যে শুধু সাবজেক্ট আর ভার্ব বসে, কোনো অবজেক্ট বা কর্ম থাকে না, তাকে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া বলে। বিষয়টাকে আমরা একটু হলেও বুঝতে পেরেছি যে একটা হচ্ছে সকর্মক, ভার্বের সাথে অবজেক্ট বা কর্ম থাকবে একটা সেন্টেন্সে, আর একটা সেন্টেন্সের এক জায়গায় বলছে যে সাবজেক্ট এবং ভার্ব থাকবে, কোনো অবজেক্ট থাকবে না, তাকে বলে অকর্মক ক্রিয়া। যেমন আমরা একটু দেখি, যেমন দেখেন যে ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য, কি বলছে, যে সকল ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন হয় বা অবজেক্ট থাকে বা দরকার হয়, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন হি ফ্লাইস এ কাইট, এই বাক্যটা আমরা দেখব। এখানে বলছে সে একটা ঘুড়ি উড়ায়, হি ফ্লাইস এ কাইট। এখানে দেখেন ফ্লাই মানে উড়ানো। আচ্ছা, আমি যদি বলি সে কি উড়ায়, ছেলেটি কি উড়ায়, আপনি বলছেন স্যার ঘুড়ি উড়ায়। এই যে ফ্লাই মানে উড়ানো, এর সঙ্গে কিন্তু একটা অবজেক্ট অটোমেটিকলি দেওয়া আছে। এই অবজেক্টটা থাকার কারণে এই ফ্লাই ভার্বটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। বুঝতে পেরেছেন? এই দেখেন এই যে ফ্লাই নামক একটা ভার্ব আছে, এই ভার্বের একটা অবজেক্ট এখানে সঙ্গে সঙ্গে উপস্থিত আছে। সে কি উড়ায়, ছেলেটা বিকেল বেলায় মাঠে ঘুড়ি উড়ায়। এই ঘুড়িটা হচ্ছে ফ্লাই ভার্বের অবজেক্ট। আর এই অবজেক্ট যদি কোনো ভার্বের সাথে থাকে তাকে বলে হচ্ছে ট্রানজেটিভ ভার্ব, অর্থাৎ সকর্মক ক্রিয়া।
আর একটা জায়গায় দেখবো আমরা সেখানে কোনো অবজেক্ট বা কর্ম থাকে না, তখন তাকে বলে ইনট্রানজেটিভ ভার্ব। যেমন দেখেন, এই যে বাক্যটা আমি বললাম, দ্য গার্ল সিংস, এর অর্থ হচ্ছে বালিকাটি গায়। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, সিং মানে কিন্তু গাওয়া, গান গাওয়া, সিং মানে হচ্ছে গাওয়া, তো বালিকাটি কি গায়? এখানে কি গান টান কোনো কিছু উল্লেখ আছে? আমি যদি বলতাম দা গার্ল সিংস এ সং, বালিকাটি একটি গান গায়, সং, এটা যদি থাকতো তাহলে বলতে পারতেন যে স্যার এটা ট্রানজিটিভ ভার্ব। দেখেন, দা বার্ডস, সরি, এখানে বলছে বার্ডস ফ্লাইস, পাখিরা ওড়ে বা পাখিটি ওড়ে। এখানে ফ্লাই মানে হচ্ছে ওড়া, কোথায় ওড়ে, কিভাবে ওড়ে, এখানে কোনো কিছু কিন্তু দেওয়া নেই। বলা হচ্ছে মাদার লাভস, মা হাসে, মা কি করে, মা হাসে। যদি বলা হয়, এখানে লিখলাম হি লাভস, হি, এল এ ইউ জি এইচ এস, সে হাসে। এখানে দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, হি হচ্ছে সাবজেক্ট, আর লাভস, যেহেতু এখানে সে হাসে বর্তমান কালে, এই জন্য ভার্বের পরে এটা এস, হি লাভস, সে হাসে। এখানে সাবজেক্ট আছে আর ভার্ব আছে, কোনো অবজেক্ট নাই। আর যে ভার্বের অবজেক্ট থাকে না, অবজেক্ট বিহীন যে বাক্য, এগুলোকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। এগুলোকে কি বলে? ইনট্রানজিটিভ ভার্ব। দেখেন, এখানে ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন পড়ে না, তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেমন সিং, ফ্লাই, কাম, গো, ডান্স, সুইম, রাইস, ক্রাই, বার্ক, লাভ, এখানে কয়েকটা নাম লিখেছি। হ্যাঁ, এগুলো আমরা পড়লেই বুঝতে পারবো যে সাধারণত এই ভার্বগুলো দিয়ে যদি কোনো বাক্য করি, এগুলো কিন্তু ইনট্রানজিটিভ হয়ে যায়। কখনো আবার ট্রানজিটিভ করা যায়, কিন্তু বেশিরভাগ জায়গায় এরা ইনট্রানজিটিভ হয়। অর্থাৎ মনে রাখতে হবে, যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ, আর অবজেক্ট থাকলে তাকে ট্রানজিটিভ বলে। দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, বা এটাকে ইনফিনিটিভ বলা হয়। এই নন ফাইনাইট ভার্বের অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমরা দেখবেন প্রত্যেকটা সংজ্ঞার ভিতরে সবকিছু লুকানো থাকে, যে অসমাপিকা ক্রিয়া কেমন। আমরা এমন একটা সেন্টেন্স বলবো যেটা বললে আমাদের মনের অর্থটা সমাপ্ত হবে না, অসমাপ্ত থেকে যাবে, এটাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ যদি বলা হয় আমি যেতে চাই, আমি খেতে চাই, আমি এখন বই পড়তে চাই, তারা এখন ঘুরতে যেতে চায়, এই যে দেখেন, যেতে, খেতে, উঠতে, বসতে। যদি বলা হচ্ছে যে আমি এখন আপনাকে পড়াতে চাই, তো আমি এইটুক বললাম যে আমি পড়াতে, আমি খেতে, এই যে টু যুক্ত ভার্ব, একটু মনে রাখবেন যে ভার্বের আগে যদি টু যোগ করা হয়, তখন তাকে বলে ইনফিনিটিভ বা নন ফাইনাইট। দেখুন আমরা একটু দেখি এখানে, জাস্ট ওয়েট, এই দেখেন ইনফিনিটিভ। হ্যাঁ, ইনফিনিটিভ যা, এই নন ফাইনাইট কিন্তু একই জিনিস। বলছে যে টু যুক্ত ভার্ব, বলছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয়। ভার্বের বেস ফর্মের পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয়। যেমন এখানে যদি আমি একটু লিখি, একটা বাক্য দেখাই, জাস্ট ওয়েট, পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল, পার্টিসিপেল, ওকে, এখানে আমি একটু লিখে দেখাই। যেমন একটা লিখলাম, আই, WANT, আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো নাও, NOW, অর্থাৎ বলা হচ্ছে আমি এখন যেতে চাই, আই ওয়ান্ট টু গো নাও। দেখেন এখানে ইনফিনিটিভ কতটুকু এই বাক্যে, সেটা আমরা একটু দেখবো। এখানে ইনফিনিটিভটা হচ্ছে, এখানে দুইটা ভার্ব রয়েছে, ওয়ান্ট মানে হচ্ছে চাই বা চাওয়া, আই ওয়ান্ট আমি চাই, কি করতে চাই, আমি এখন যেতে চাই, আই ওয়ান্ট টু গো। এই গো ভার্বের পূর্বে একটা টু যোগ করে এই গোটাকে আমি ইনফিনিটিভ করে ফেলেছি, অসমাপ্ত। যেমন আপনার সামনে আমি যদি এতটুক বলি যে আই ওয়ান্ট, আমি চাই, টু গো, টু গো মানে হচ্ছে যেতে, আমি যদি বলি আমি এখন যেতে,
আপনি বলবেন স্যার যেতে কি, আমি বলবো আমি যেতে চাই, আমি খেতে চাই, আমি আপনার সাথে ফোনে কথা বলতে চাই, আমি তাকে দেখতে চাই। এই যে দেখতে, খেতে, যেতে, মনে রাখতে হবে যে কোনো ভার্বের পূর্বে, ভার্বের বাম পার্শ্বে যদি টু যোগ করা হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। সেটাকে কি বলা হবে? ইনফিনিটিভ, অসমাপিকা। অর্থাৎ যে বাক্যটার এমন একটা ভার্ব বলবো যেটা বললে বাক্যটা সমাপ্ত হবে না, অসমাপ্ত থেকে যাবে, তাকে হচ্ছে নন ফাইনাইট বা ইনফিনিটিভ বলে। আচ্ছা, এটা আমরা দেখলাম। এবার আরো একটা জিনিস জানতে হবে, এই নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ এটা হচ্ছে তিন প্রকার: পার্টিসিপেল, জিরান্ড এবং ইনফিনিটিভ। পার্টিসিপেল, জিরান্ড এবং ইনফিনিটিভ। তো জিরান্ডের ব্যবহারটা খুব বেশি হয়। আমরা একটু জিরান্ডের ব্যবহারটা দেখি। দেখেন, জিরান্ড, এই জিরান্ডের ব্যবহারটা এমন, এই জিরান্ড হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা একই সঙ্গে ভার্ব এবং নাউনের কাজ করবে। মনে রাখবেন, ভার্ব এবং নাউনের কাজ করবে এমন একটা শব্দ বলবো। যেমন মনে করেন আপনি আমাকে স্যার বলছেন, আমার সন্তান আমাকে বাবা বলে ডাকছে, আমাকে কেউ মামা বলে ডাকছে, কেউ আমাকে আঙ্কেল বলছে, আমি ব্যক্তি কিন্তু একই। তো কখনো যখন ভার্ব এবং নাউনের কাজ করবে একটা ওয়ার্ড, তখন সেটা জিরান্ড হবে। আর যদি ওই একই ধরনের একটা ভার্ব, একটা ওয়ার্ড, সে ভার্ব এবং অ্যাজেক্টিভের কাজ করে, তখন কিন্তু সেটা অ্যাজেক্টিভ, মানে তখন সেটা পার্টিসিপেল হয়ে যাবে। ভার্ব এবং অ্যাজেক্টিভের কাজ করলে সেটা পার্টিসিপেল হবে, আর ভার্ব এবং নাউনের কাজ করলে সেটা জিরান্ড হবে। তো দেখেন আমরা জিরান্ডটা দেখি, বলছে ভার্ব প্লাস আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে তা যদি একই সাথে ভার্ব ও নাউনের কাজ করে। আমি কেবলও বলেছি যে জিরান্ড সর্বদা ভার্ব এবং নাউনের কাজ করে। কিসের কাজ করে? ভার্ব এবং নাউন। এই যে ভার্ব প্লাস আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি তা একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে, তখন তাকে জিরান্ড বলে। তখন তাকে কি বলে বলেন? জিরান্ড বলে। যেমন দেখেন, রিডিং ইজ এ গুড হ্যাবিট, অর্থাৎ পড়া একটা ভালো অভ্যাস, বই পড়া একটা ভালো অভ্যাস। রিডিং বুকস, আমি যদি এমনটা লিখতাম যে রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট, অর্থাৎ বই পড়া একটা ভালো অভ্যাস। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, কি হলো? সাঁতার একটি ভালো ব্যায়াম। হুম, তাহলে এখানে আমি কি বললাম? যে সুইমিং, রিডিং, দেখেন একই সঙ্গে কিভাবে ভার্ব এবং নাউনের কাজ করে। এই রিডিং এর থেকে যদি আমি আইএনজিটা বাদ দেই, তাহলে কি থাকে? রিড থাকে। তাহলে কি থাকে বলেন? রিড থাকে। তাহলে এই রিডটা কিন্তু একাধারে একটা ভার্ব, রিড মানে পড়া, এটা একটা ক্রিয়া, ভার্ব। আবার এই ভার্বের সাথে, রিডের সাথে যখন আমি আইএনজি যুক্ত করলাম, তখন এটার ভার্ব থাকলো না, রিডিং। মানে এখানে রিডিংটা বলা হচ্ছে, তখন রিডিং কিন্তু পঠন হয়ে যাবে। পঠন একটা ভালো অভ্যাস, এর বাংলাটা হবে, তখন আর পড়া থাকবে না, তখন হবে পঠন। আমরা বলি না পঠন ও পাঠন, তো পঠন হচ্ছে একটা ভালো অভ্যাস। অর্থাৎ এখানে আমরা এভাবেই বলি, পড়া, বই পড়া একটা ভালো অভ্যাস। রিডিং বুক ইজ আ গুড হ্যাবিট বা রিডিং ইজ এ গুড হ্যাবিট। এখানে এই রিডিং শব্দটা একই সাথে নাউনের কাজ করছে, রিডিংটা নাউন হয়ে গেল, আবার আইএনজিটা বাদ দিলে রিডটা ভার্ব হয়ে গেল। তাই বলা হচ্ছে যে সকল ওয়ার্ড একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে, তখন তাকে জিরান্ড বলে। তখন তাকে জিরান্ড বলে। এই জিরান্ডের ভিতরে আবার এখানে কাইন্ডস থাকে, যেমন উইদাউট প্লাস জিরান্ড, বাই প্লাস জিরান্ড। যেমন বাই রিডিং বুকস, বই পড়ার দ্বারা, উই ক্যান লার্ন মেনি থিংস, আমরা অনেক কিছু শিখতে পারি। জিরান্ডের ব্যবহারটা খুব বেশি হয়ে থাকে আমরা কথা বলতে গেলে। এই যে আপনি যদি বলেন যে পড়া একটা ভালো অভ্যাস বা বই পড়া একটা ভালো অভ্যাস, জিরান্ডের ব্যবহার না জানলে বাক্যগুলা কোনোভাবেই করা যাবে না। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, দেখবেন এটা আমরা অনেক সময় বলি যে স্যার সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, আই ক্যান সুইম ইন দ্য রিভার। তাহলে এখানে কি বলা হয়? সুইমিং ইজ এ গুড, এই সুইম ভার্ব, সুইম SWIM, এই সুইমটা কিন্তু ভার্ব। কিন্তু যখন সুইমিং বলবো, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার একটি ভালো ব্যায়াম, তখন কিন্তু এই সুইমিংটা আবার জিরান্ড, এটা এখানে নাউন হয়ে গেল। এই সুইমিং শব্দটা, এই দেখেন, সাঁতার কাটা আর সাঁতার দুটো দুই জিনিস। যদি বলা হয় আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। কিন্তু এখানে কি বলা হচ্ছে? সাঁতার একটি ভালো ব্যায়াম, সাঁতার একটি ভালো ব্যায়াম, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে এখানে বললাম যে সাঁতার একটি ভালো ব্যায়াম, সাঁতার আর সাঁতার কাটা দুটো দুই জিনিস। এখানে এই সাঁতার, এটা কিন্তু নাউন হয়ে গেল, এটা জিরান্ডিয়াল নাউন, এটাকে বলা হচ্ছে জিরান্ডিয়াল নাউন।
আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা একটু পড়বেন যে জিরান্ড কোথায় কোথায় বসে। সাবজেক্ট রূপে অনেক সময় জিরান্ড বসে, যেমন রাইজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট। আচ্ছা, এখানে কিভাবে বুঝবেন যে সাবজেক্ট হিসাবে জিরান্ড বসে? কারণ আমরা জানি সাবজেক্ট একটা বাক্যের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সর্বদা শুরুতে বসে, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। সাবজেক্ট কোনটি? আই। এখানেও বলছে দেখেন, রাইজিং আর্লি, সকালে সকালে ওঠা, ইজ এ গুড হ্যাবিট, একটা ভালো অভ্যাস। অবজেক্ট রূপে বসেছে আই এনজয় প্লেয়িং। এখানে দেখেন আই এনজয় প্লেইং, এই যে প্লেইংটা কিন্তু এখানে অবজেক্ট হিসেবে বসেছে। আমরা জানি অবজেক্ট কিন্তু বাক্যের শেষে বসে, তাহলে কি হলো? আই এনজয় প্লেইং, হ্যাঁ, আমি খেলাটাকে উপভোগ করি। এখানে খেলা করা না, কিন্তু এখানে কিন্তু আই এনজয় প্লেইং, আমি খেলা উপভোগ করি, যে কোনো প্রকার খেলা বলছে। আচ্ছা, তো এখানে জিরান্ড হওয়ার যে উপায়গুলো সেগুলো দিয়েছি, এগুলো একটু দেখতে হবে। এরপর আমরা দেখবো হচ্ছে ইনফিনিটিভটা। ইনফিনিটিভ সাধারণত দেখেন, এই শব্দগুলো মনে রাখতে হবে যে সাধারণত যেতে, খেতে, করতে, ধরতে ইত্যাদি প্রকাশ করতে ইনফিনিটিভের ব্যবহার করা হয়। কত সুন্দর কথা বলেছে যে সাধারণত যেতে, খেতে, করতে, ধরতে ইত্যাদি প্রকাশ করতে ইনফিনিটিভ ব্যবহার করা হয়। কোন কোন ক্ষেত্রে ইনফিনিটিভের টু উজ্জ থাকে, এক্ষেত্রে তাকে বেয়ার ইনফিনিটিভ বলে। সুন্দর একটা কথা বলেছে। কোন কোন ক্ষেত্রে, যেমন আমি টু যুক্ত ইনফিনিটিভ দেখিয়েছি উপরে, যে আই ওয়ান্ট টু গো নাও, এখন আমি যেতে চাই। কিন্তু কোন কোন ক্ষেত্রে টুটা উজ্জ থাকে, যেমন মেক, লেট, নিয়ার, ওয়াচ, সি, অবজার্ভ, নোটিস, নিড নট, ডেয়ার নট ইত্যাদির ক্ষেত্রে ইনফিনিটিভ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ইনফিনিটিভ, হ্যাঁ। মেক, লেট, নিয়ার, ওয়াচ, সি, অবজার্ভ, নোটিস, নিড টু, ডেয়ার টু, এগুলো হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার। এখানে কিন্তু যেমন মেক, আই উইল মেক এ কাইট, আমি একটা ঘুড়ি তৈরি করব। অর্থাৎ মনে রাখতে হবে, যেখানে ইনফিনিটিভের টুটা উজ্জ থাকে তাকে বেয়ার ইনফিনিটিভ বলে, বি এ আর ই। এই বেয়ার বা বার, হ্যাঁ, এটা হচ্ছে শূন্য বা খালি। দেখবেন 21শে ফেব্রুয়ারি প্যারাগ্রাফে এটা আমরা পড়েছিলাম যে অন দা অন দিস ডে উই গো টু দা শহীদ মিনার বার ফুটেড, এই সেই বেয়ার, বি এ আর ই, বেয়ার বা বার, এটা হচ্ছে খালি বা শূন্য। তো এই শব্দগুলি যে মেক, লেট, নিয়ার, এইগুলোর আগে টু কিন্তু না ব্যবহার করেও ইনফিনিটিভ করা হয়। তো এটা হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার। আচ্ছা, এইবার আমরা একটু লিঙ্কিং ভার্বটা একটু দেখব। লিঙ্কিং ভার্ব, আমরা তো অনেক প্রকার ভার্ব দেখতেছি, লিঙ্কিং ভার্বটা কাকে বলে এটা একটু দেখি। বলা হচ্ছে যখন কোনো ভার্ব সেন্টেন্সের কমপ্লিমেন্ট হিসেবে, কমপ্লিমেন্ট মানে কি, সম্পূরক হিসেবে ব্যবহৃত অ্যাজেক্টিভ বা নাউনকে সাবজেক্টের সাথে সম্পৃক্ত করে। বলছে কোনো কমপ্লিমেন্ট হিসেবে বসে কোনো অ্যাজেক্টিভ বা নাউনকে সাবজেক্টের সাথে সম্পৃক্ত করে, তখন তাকে লিঙ্কিং ভার্ব বলে। এক্ষেত্রে সাবজেক্ট ও কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। বলছে এক্ষেত্রে সাবজেক্ট ও কমপ্লিমেন্ট, অর্থাৎ বাক্যে কোনো সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তু হয়, তখন তাকে কমপ্লিমেন্ট বলে। যেমন যদি বলা হয় করিমি যে ডক্টর, রহিমি যে ডক্টর, দেখেন এখানে রহিমও যে, ওই ডাক্তারও কিন্তু সেই একই ব্যক্তি, এই জন্য এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয়। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে, এটা তো আমরা গত একটা ক্লাসে পড়েছিলাম, কজেটিভ ভার্ব, প্রযোজক ক্রিয়া। এটা কিন্তু আবার একটা বিশাল চ্যাপ্টার। প্রযোজক ক্রিয়া, যে নিজে কাজ না করে যখন অন্যকে দিয়ে কাজ করানো হয় নিজের কাজগুলি, তখন তাকে কজেটিভ ভার্ব বলে। তখন তাকে কজেটিভ ভার্ব বলে। যেমন বলা হচ্ছে কজেটিভ ভার্বের অর্থ হলো প্রযোজক ক্রিয়া। কোনো কাজ যখন নিজে না করে অন্যকে দিয়ে কাজটি করানো হয়, তখন সেক্ষেত্রে ভার্বের যে ব্যবহার করা হয় তাকে কজেটিভ ভার্ব বলে। যেমন মা তার শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে মার কিন্তু চাঁদ দেখার মুখ্য উদ্দেশ্য না, মা তার শিশুটা কাঁদছে, তাকে বলছে যে বাবু দেখো আকাশে চাঁদ উঠেছে, এখানে মা কিন্তু শিশুকে চাঁদ দেখাচ্ছে। এটাই হচ্ছে কজেটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। কিন্তু কজেটিভ ভার্বের কিছু উদাহরণ দেখি, যেমন নো মানে হচ্ছে জানা, আর ইনফর্ম মানে হচ্ছে জানানো। যেমন আমি যদি বলি যে আই ইনফর্মড হিম অ্যাবাউট দ্য ম্যাটার, আমি তাকে বিষয়টা সম্পর্কে জানিয়েছিলাম। সি মানে হচ্ছে দেখা, শো মানে হচ্ছে দেখানো, রিমেম্বার মানে হচ্ছে মনে করা, রিমাইন্ড মানে হচ্ছে মনে করিয়ে দেওয়া, ড্রিঙ্ক মানে পান করা, ড্রেন্স মানে পান করানো। দেখেন এই ওয়ার্ডটা কিন্তু আমরা জানতাম না। ড্রেন্স, ড্রেন্স অর্থ পান করানো, মা তার শিশুটিকে দুধ পান করায়। এই যে সুন্দর একটা ওয়ার্ড। রাইজ মানে হচ্ছে ওঠা, রাইজ, আর আই এস ই। আরেকটা রয়েছে রেইজ, আর এ আই এস ই, রেইজ মানে হচ্ছে ওঠানো। লাই মানে শুয়ে পড়া, আর লে মানে হচ্ছে শুয়ে, মানে ঘুম পাড়িয়ে দেওয়া, কাউকে শুয়ে পড়ে মানে পড়ানো, শুতে সাহায্য করা। যেমন ইট মানে খাওয়া, আর ফিড মানে হচ্ছে খাওয়ানো, ফেড যেটাকে বলা হয়। তো এইভাবে আমরা
এই কজেটিভ ভার্বের আলাদা একটা চ্যাপ্টার রয়েছে, আমরা একটা ক্লাসে দেখেছিলাম, প্রয়োজন পড়লে আবারও দেখব। এটা হচ্ছে মূলত কজেটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের মাধ্যমে প্রযোজক ক্রিয়া বলা হয়, একটি কাজ নিজে না করে যখন অন্যকে দিয়ে করানো হয়। যেমন আই ইট, আমি খাই। কিন্তু যদি বলা হয় আমি আমার বাচ্চাকে খাওয়াই, তখন কি হবে? আমি আমার বাচ্চাকে খাওয়াই। তখন বলতে হবে আই ফিড মাই বেবি, আমি আমার বাচ্চাকে খাওয়াই। দেখেন, যদি বলা হয় আমি, আহ, এখানে যদি বলা হয় আমি জানি, তখন হবে আই নো। আই নো শব্দের অর্থ নো মানে জানা। কিন্তু আমি যদি বলি আমি জানাই, তখন কি হবে? So আই ইনফর্ম। যদি বলে আমি দেখি, আই I সি। see. যদি বলে আমি দেখাই, আই শো। Yeah. হুম। কিন্তু দেখেন, কিছু কিছু ক্ষেত্রে এই পজিটিভ ভার্বে, যেমন যদি বলা হয় আমি তাকে দিয়ে অঙ্কটি করাই, এই বাক্যটা কি হবে? আমি তাকে দিয়ে অঙ্কটি করাই। এই ধরনের সেন্টেন্স আমাদের সামনে প্রায় আসে, যে আমি আমার বাড়িটিতে রং করিয়ে নিলাম, আমি আমার চুল কাটিয়েছি। চুল তো নিজে নিজে কাটা যায় না। তো আমি তাকে দিয়ে অঙ্কটি করাই, এই বাক্যটা কিভাবে করা হবে? এখানে কিন্তু দেখেন, ডু মানে করা, কিন্তু আমি যদি বলি আই ডু হিম দা ওয়ার্ক, এটা হয় না। কিন্তু এই জায়গায় একটা সিস্টেম অ্যাপ্লাই করতে হবে, কি? এই ডু মানে করা, আর করানো ইংরেজি কি হবে? মেক ডু। MEK, মেক ডু। অর্থাৎ কাউকে দিয়ে জোর করিয়ে যদি কোনো কিছু করাতে হয়, তখন সেখানে মেক ব্যবহার করে। এগুলোর কিন্তু ডিরেক্ট কোনো পজিটিভ থাকে না। দেখেন, এখানে ডিরেক্ট পজিটিভ রয়েছে এই ভার্বগুলো। নো মানে জানা, ইনফর্ম মানে জানানো, সি মানে দেখা, শো মানে দেখানো, রিমেম্বার মানে মনে করা, রিমাইন্ড মানে মনে করিয়ে দেওয়া, ডাইভ মানে ডুব দেওয়া, ডিপ মানে ডুবানো, ড্রিঙ্ক মানে পান করা, ড্রেন্স মানে পান করানো। এগুলোর কিন্তু ডিরেক্ট পজিটিভ রয়েছে। কিন্তু যে সকল ভার্বের ডিরেক্ট পজিটিভ থাকে না, সেখানে মেক, হ্যাভ, লেট, কজ। আমি এখন কোয়াড্রেটিভ ভার্বটা দেখাচ্ছি না, ওটা অন্য অপশনে দেখাবো। তবে এখানে মেক আনতে হবে। যেমন আমি তাকে দিয়ে কাজটি করাই, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে অঙ্কটি করালাম, আমি তাকে দিয়ে অঙ্কটি করালাম। যেহেতু এখানে পাস্ট টেন্স হচ্ছে, তো এখানে হবে আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে অঙ্কটি করালাম। এখানে মেকের ফার্স্ট ফর্ম মেড ব্যবহার করতে হবে। যেমন মেক, হ্যাভ, গেট, কজ, এগুলো কিন্তু এইভাবে ব্যবহার করে যে কোনো সেম ওয়ার্ডের আগে কজেটিভ তৈরি করা হয়। যেখানে ডিরেক্ট কোনো কজেটিভ না থাকে, সেখানে এই কজেটিভ গুলো তৈরি করা হয়। তো আমরা আরো একটা বিষয় একটু দেখতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের সেই সেন্টেন্স ট্রান্সলেশনের যে বিষয়টা ছিল, আমরা প্যাসেজ আকারে। Can you finish today? I'll Okay, okay, thank you. Thanks a lot. now But now today class will I start. will send you the lecture sheet of WH question and this translation sheet. You will solve it at your home. Okay, you will read it and it is your homework. Thank you. And next time you will inform the next time when you can read. Okay, I will manage my time at that moment. Okay, I can read tomorrow also, inshallah. Okay, thank But you. You will inform me about 2 or 4 hours, or today night you will inform me. I will prepare myself. Okay. sir, thank Okay. you, sir. Thank you. Thanks a lot. Okay. Assalamu alaikum. Assalamu